স্পিকার যে কোথায় আছেন আমরা কিন্তু কেউ জানি না, এবং আমাদেরকে জানানো হয়নি কোথায় আছেন। তিনি যদি সত্যিই এখন অ্যাভেলেবল থাকেন, তাহলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে তাকে আনলে আমার মনে হয় কোনো ক্ষতি হতো না। ঠিক যেই কারণে রাষ্ট্রপতির মাধ্যমে সাংবিধানিক শূন্যতাগুলো পূরণ করা হয়েছে, স্পিকারের মাধ্যমেও সেই সাংবিধানিক শূন্যতা পূরণ করতে করা হলে আমার মনে হয় কোনো সমস্যা হতো না, বরং এটা সাংবিধানিক সৌন্দর্যকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে যেত। আমাদেরকে মনে রাখতে হবে 1990-ও যে গণ অভ্যুত্থান হয়েছিল, তারপরেও কিন্তু যে স্পিকার শামসুল হুদা চৌধুরী ছিলেন, তিনি কিন্তু রাইট আহ তখনকার পঞ্চম সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। রাইট। রুবায়েত, একই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই, বা আপনি কি মনে করেন, যেটি একদম শেষে বক্তব্যের শেষ পর্যায়ে এসে আসিফ বললেন যে এটি এটি হলে ভালো হতো, বা এই ধারাবাহিকতাটা রক্ষা করার সুযোগ ছিল। আপনার কাছে কি মনে হয় যে সেই বাস্তবতাটা রয়েছে এই মুহূর্তে আগের স্পিকার যিনি শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে এসে? এখন শিরীন শারমিন কোথায় আছেন, কিভাবে আছেন, এখন বিষয়টা হচ্ছে যে উনি কি অ্যাবসকন্ডিং কিনা। আমরা যত জানি পদত্যাগ করেছেন, সেটাই হচ্ছে নিউজ। এখন যদি উনি পদত্যাগ করে থাকেন, তাহলে কনস্টিটিউশন কি বলে, উনি কি আবার আসতে পারেন, উনি কি রিইনস্টেটেড হতে পারেন, উনি পদত্যাগ করেছেন, এটা কি করা হবে? এটির তথ্যসূত্র কি? এটি কি আসলে উনি পদত্যাগ করেছেন? আমি একটু আমরা জানি। এখন একটু ছোট্ট করে একটা কথা এখানে যুক্ত করতে চাই, সেটা হলো যে স্পিকার এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পদ এমন যে তারা যদি পদত্যাগ করেও থাকেন, তারপরেও সেই পরবর্তী স্পিকার নিযুক্ত না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালন করে যেতে হয়। সুতরাং পদত্যাগ করে থাকলেও, যদি শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করে থাকেন, যেমন শামসুল হুদা চৌধুরী পদত্যাগ করেছিলেন, বা তিনি পদত্যাগ করে থাকেন, তবুও তার পরের অধিবেশনের পরবর্তী স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত কিন্তু তিনি দায়িত্ব পালন করবেন, সেটাই স্বাভাবিক। এবং এই কথাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন। উনিও তার বক্তব্যে বলেছেন, যদিও তার করবার কথা, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তিনি বলেছেন যে এখন আমরা প্রথম সংসদে যে ব্যাপারটা ঘটেছিল, মনে রাখতে হবে যে প্রথম সংসদে তো কোনো স্পিকার পূর্ববর্তী সংসদে ছিলেন না। কাজে প্রথম সংসদের নজির উনি টেনেছেন এই পরিস্থিতিতে, এই আপৎকালীন পরিস্থিতিতে। আমার কাছে মনে হয় যে যদি শিরীন শারমিন চৌধুরী উপস্থিত থাকতেন, তাকে রাখার সুযোগ থাকে প্র্যাকটিক্যালি, তাহলে রাখা যেত। রাইট। রুবায়েত, এবং ওখানে সমস্যাটা যেটা আমি মনে করছি যে আমি জাস্ট ভাবার চেষ্টা করছি যে তারা প্রস্তুতি হিসেবে কিভাবে দেখেছেন জিনিসটাকে। এখন যেহেতু আওয়ামী লীগকে আপনার ফেসিস্ট সরকার হিসেবে প্রত্যাখ্যান করা হয়েছে, এরশাদের সাথে বোধহয় কিছুটা পার্থক্য আছে এখানে। আপনার এরশাদ সরকারের পতনের সাথে আপনার গত সরকারের রেজিমের পতনের কিছুটা পার্থক্য আছে। এবং আপনার হয়তো শিরীন শারমিনকে একটা প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সেখানে এখন এই প্রশ্নটা উড়িয়ে দেওয়া যায় না, যেখানে আপনার বিরোধী দল অলরেডি আপনার একটা স্টেজড ডেমনস্ট্রেশন করেছে রাষ্ট্রপতি চুপ্পুর এগেনস্টে, সেখানে স্পিকারের এগেনস্টে তারা কি করতো। অলসো আপনার তার নিজের ব্যক্তিগত সুরক্ষা প্রতিরক্ষা এই বিষয়গুলো সম্পর্কে আমরা আসলে কিছুই জানি না। হ্যাঁ, তারা তো বেশিরভাগই আপনার অ্যাবসকন্ডিং, তাদের সেই সব, তারা আসলে তাদের স্টেট অফ অ্যাফেয়ার্সটা কি আমরা তো সেটা জানি না। রাইট। একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই রুবায়েত। জি, একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আমরা এই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন নিয়ে যখন আমরা কথা বলছি, আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য প্রসঙ্গগুলোর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গ, সেটি হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ। মানে যদিও বিরোধী দল ওয়াকআউট করেছে, কিন্তু তারপরেও রাষ্ট্রপতি তো ভাষণ দিয়েছেন, এবং সেই ভাষণটা নিয়েও আমরা দেখছি অনেক ধরনের কথা হচ্ছে। এবং আমি সে ভাষণের কিছু নির্বাচিত অংশে যাওয়ার আগে আমাদের এক বন্ধু, উনি একটি রম্য ম্যাগাজিন সম্পাদনা করেন, শিমু নাসের, তিনি তার ফেসবুকে লিখেছেন, যখন আমরা ছাপার কাগজে আলপিন রসালো করতাম, তখন আমাদের উপর অঘোষিত নিষেধাজ্ঞা ছিল, আদালত, জলপাইয়ের তেল এবং রাষ্ট্রপতি নিয়ে কোনো কৌতুক করা যাবে না। নিয়তির কি নির্মম পরিহাস, রাষ্ট্রপতি এখন নিজেই কৌতুক হয়ে গেছেন। সংসদে দাঁড়িয়ে তিনি শুধু কৌতুকই করছেন না, স্ক্রিপ্ট ধরে ডার্ক হিউমারও পারফর্ম করছেন। রুবায়েত, আমরা জানি যে রাষ্ট্রপতির আসলে যে ভাষণ সেটা স্ক্রিপ্টেড, এটা আপনার সংসদ নিজেই লিখে দেয় এবং তাকে টোকেন হিসেবে তাকে সেটা পড়তে হয়। So I can only imagine the pain that probably he was going through, the comedy that he was feeling. আমরা যে আসছি না, so basically আসলে এটা কমেডি। শিবনাসে যেটা বলছেন সেটাই, যে মানে উনি নিজে, মানে যেই সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে আপনার এনেছে, তাকেই তিনি বলছেন ফেসিস্ট সরকার। এবং 15 বছরের ফেসিস্ট সরকারের পরে উনি একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার এসছে। তো এটা আসলে পুরোটাই একটা কমেডি, যেটা উনি নিজে কিভাবে রিফ্লেক্ট করবেন ওয়ান্স হি রিটায়ার্স,
এটা একটু দেখার বিষয়। তো এবং মানে এই শুধু যে তাই না, মানে এই যে তিনি আমরা তিনি না এই যে যাদের আমরা লাইভ যাদের দ্বারা কোর্সে যাচ্ছি নিয়োগপ্রাপ্ত আমার মনে হয় সেটাও হয়েছেন, তো একটা একটা ভালো দিক। নিশ্চয়ই নিশ্চয়ই, না তিনি সবকিছু যাদের কি এত দ্বারা, হার্ড এজ হতে হবে? শিওর, তিনি যাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরকে তিনি ফ্যাসিস্ট বলছেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান বলেছেন, এবং আহ, তার যে রাজনৈতিক বিশ্বাস বা তার যে অবস্থান, মানে আইডিওলজিক্যাল একটা স্ট্যান্ডিং থাকে তো, তাই না? সেখানে তো তিনি জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে কখনোই স্বীকৃতি দেননি বা মানেননি, কিন্তু এই ভাষণে, রাষ্ট্রপতির ভাষণে জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছে। আপনি কি মনে করছেন যে এই বিষয়টি আবার নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করতে পারে? এটা এই সাইকেলটা তো ওইটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আপনার এটা শুরু কোথায় শেষ কোথায়, যে এই একাত্তর ইতিহাস স্বাধীনতার ঘোষককে প্রত্যেকবার কি বিএনপি এবং আওয়ামী লীগ কে আসছে ক্ষমতায় সেটা অনুযায়ী এটা পরিবর্তন হয়ে যাবে ইতিহাস। আমার মনে হয় যে ওয়ান্স এন্ড ফর অল এটা হুম, ডান এন্ড ডাস্টেড হওয়া উচিত। এবং আপনার 5ই আগস্ট পরবর্তী সময় আমি বলবো যে একটা সুবর্ণ সুযোগ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অ্যাকচুয়ালি আপনার ইতিহাসের রফা না করে সেটা রিকনসিলিয়েশনের একটা সুযোগ সেখানে ছিল। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। তারা নিজে আপনার একটা পজিশন নিয়েছে সুস্পষ্টভাবে, এবং তারা একটা আওয়ামী লীগের ন্যারেটিভকে আপনার ছুঁড়ে ফেলতে গিয়ে তারা স্টাবলিশড অনেক ট্রুথকেও তারা ছুঁড়ে ফেলার চেষ্টা করেছে।